أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা বিগত ক্লাসগুলোতে যতগুলা পড়ছি ওইটা আর কি আমরা কি করব, এটার একটু রিভিউ করব, অর্থাৎ আমরা আবার একটু ফিরে দেখব এটা আমাদের কতটুকু মনে আছে কতটুকু মনে নাই। এই জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সকল চেষ্টা করবেন এই ক্লাসটা সম্পূর্ণ দেখার, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এই তুমি আমার নেট ইউজ করতে চাও না তোমার ফোনে? হ্যাঁ নেট ইউজ করো না, ল্যাপটপ বাইরে দিয়ে পুরো একদম। আচ্ছা হটস্পট বন্ধ করতে হবে, তোমার তে বন্ধ করে দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আছি আলহামদুলিল্লাহ। আমরা ক্লাসটা অলরেডি শুরু করছি। আপনারা যারা জয়েন করছেন আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে করতে থাকেন। আমাদের আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, এজন্য আমরা আর কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা একটু গুরুত্ব সহকারে দেখেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের সর্বপ্রথম ক্লাসটাতে আমরা পড়েছিলাম যে আরবি হরফ, অর্থাৎ আরবি কোরআন শিক্ষা করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আরবি হরফ। পবিত্র কোরআনে আরবি হরফ আছে 29টি। পবিত্র কোরআনের যতগুলা তেলাওয়াত, হরফ, শব্দ, ব্যাখ্যা যাই আমরা পড়ি এই সবগুলা সম্পূর্ণ বিষয়টা, সম্পূর্ণ ব্যাখ্যা সবকিছু লেখা হয় এই 29টা হরফ দ্বারা। আমরা স্ক্রিনে যে হরফগুলা দেখতে পাচ্ছি এই হরফগুলার মাধ্যমে পুরা কোরআনটা এই হরফগুলার দ্বারাই লেখা। কখনো এটা ফুল অক্ষর আসছে, কখনো এটা মধ্যে আসছে, কখনো এটা শেষে আসছে, কখনো 5টা হরফ যুক্ত হয়েছে, কখনো 10টা হরফ যুক্ত হয়েছে। এভাবেই তৈরি হয়েছে পবিত্র কোরআনের এক একটা শব্দ, এক একটা বাক্য। ঠিক আছে, তো আমরা এই হরফগুলা সুন্দরভাবে প্রথম ক্লাসেই শিখছিলাম। আজকে আরো একবার এই হরফগুলা আমরা আমাদের, যেহেতু এটা আমরা কি আগে যতটা পড়ছি ওটার রিভিউ, অর্থাৎ আমাদের কতটুকু মনে আছে এটা দেখার জন্য এই ক্লাসটা আমরা নিচ্ছি। আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে এটা। আমরা চেষ্টা করব আজকের এই ক্লাসটাতে আমাদের বিগত যেগুলা চাপা পড়ে গেছে, অর্থাৎ পড়া হয়েছে কিন্তু পড়া হয়েছিল কিন্তু পরে আর পড়া হচ্ছে না, আমরা সেইগুলো আর কি একটু দেখবো ইনশাআল্লাহ। আরবি হরফ হচ্ছে কয়টি? আরবি হরফ 29টি। আমরা প্রথমে 29টি হরফ পড়ব, এরপরে আস্তে আস্তে যে বিষয়গুলো পড়ছি আমরা এগুলা পড়ে যাওয়ার চেষ্টা করব। যেমন প্রথমে হচ্ছে আলিফ। আলিফ হরফটা আমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, একটু হাওয়া অর্থাৎ একটু বাতাস মতো বের হবে। যেমন আমরা বলি আলিফ আলিফ। এরপরে বা। বা হরফটি আমাদের দুই ঠোঁট একসাথে লেগে যাবে, লেগে যখন পৃথক হয়ে যাবে তখন আওয়াজটা বের হবে বা 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 বা। বা বা। ঠিক আছে, এভাবে উচ্চারণ হবে।
এরপরে তা হরফটি হচ্ছে আমাদের জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে দুই নোক্তাওয়ালা তা, লেগে উচ্চারিত হবে দুই নোক্তাওয়ালা তা। এরপরে হচ্ছে সা, সা অক্ষরটি হচ্ছে আমাদের জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে সা, সা। এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে জিম, জিম অক্ষরটা আমাদের দুই দাঁতের মাড়িগুলো একসাথে লেগে থাকবে এবং উচ্চারণ হবে মূলত আমাদের জিহ্বার যে মাঝখানের অংশটা আছে এই অংশটা উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে জিম, 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 এভাবে উচ্চারিত হবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের যে অক্ষরটা আছে সেটা হচ্ছে হা, হা, হা অক্ষরটা হচ্ছে আমাদের গলার শেষ ভাগ, অর্থাৎ আমাদের বডির সাথে যে অংশটা লেগে আছে এটা হচ্ছে আমাদের কণ্ঠনালীর যে মধ্যকান, অর্থাৎ আমাদের যে উঁচু মধ্যে একটা জায়গা আছে গলার মধ্যে, এই উঁচু জায়গাটার থেকে গলাটা একটু কি চেপে আওয়াজটা হবে হা, হা, এরকম ভাবে, ঠিক আছে, ফ্যাসফ্যাসানি মতো আওয়াজ। এরপরে আমাদের যে অক্ষরটা আছে গইন খ, খ যে অক্ষরটা আছে এটা হচ্ছে খ। আমাদের এক নাম্বার মাখরাজ হচ্ছে হামজা হা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয় মাখরাজ হচ্ছে আমাদের এক নাম্বার মাখরাজ হচ্ছে হামজা হা, দ্বিতীয় নাম্বার মাখরাজ হচ্ছে আইন হা, তৃতীয় নাম্বার মাখরাজ হচ্ছে গইন খ। এই গইন খটা হচ্ছে আমাদের কণ্ঠনালীর শেষ ভাগ, অর্থাৎ আমাদের গলার যে অংশটা দাড়ির সঙ্গে লেগে আছে এই জায়গা থেকে উচ্চারিত হবে খ, খ, খ। এরপরে দাল যে অক্ষরটা আছে এটা হচ্ছে আমাদের জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে উচ্চারিত হবে দাল, 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 এভাবে উচ্চারিত হবে। এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে জাল, জাল অক্ষরটা আমাদের জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে হালকা আওয়াজে উচ্চারিত হবে জাল, জাল, এভাবে উচ্চারিত হবে আর কি। এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে র, র অক্ষরটা আমাদের জিহ্বার আগা উল্টা পিঠ, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগবে, অর্থাৎ উপরে তালুর সঙ্গে লাগবে র, 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 একটু কি একটু ধাক্কা দিয়ে আর কি গড়গড়ানি মতো আওয়াজ হবে, হয়ে উচ্চারিত হবে র, 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 এভাবে উচ্চারিত হবে ইনশাআল্লাহ। এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে ঝা, ঝা অক্ষরটা আমাদের জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া, ঝা, দুই দাঁতের গোড়া না, দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, অর্থাৎ জিহ্বাটা নিচের দাঁতের উপরে একদম ঝেড়ে ফেলে দিচ্ছে মতো এরকম একটা পড়ে পড়ে আওয়াজ হয়, এরকম আওয়াজ হবে ঝা, ঝা, ঝা। ঝা। এরপর হচ্ছে সিন, সিন, সিন অক্ষরটা আমাদের জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগে, সিন, সিন, সিসির একটা আওয়াজ হবে সিসির মতো, ঠিক আছে, সিন, 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 সিন। এরপরের যে অক্ষরটা সেটা হচ্ছে শিন, শিন অক্ষরটা আবার আমাদের দুই দাঁতের পাটি একসাথে শক্ত করতে হবে এবং উপরে তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে শিন, 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 শিন। এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে সদ, সদ অক্ষরটা সিনের মতো, অর্থাৎ সিন, সিনের মতো সদ অক্ষরটা
সিনের মতো, এই সদ অক্ষরটা এই সিনের মতো, এই যে সিন দেখতে পাচ্ছেন, এই সিনের মতো উচ্চারিত হবে। সদ অক্ষরটা এই সিনের মতো উচ্চারিত হবে। তাহলে হবে যে জায়গার থেকে উচ্চারিত হয়, অর্থাৎ আমাদের জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়। সিন, 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 সিন। ঠিক আছে, সিন অক্ষরটা এই জায়গা থেকে উচ্চারিত হবে এবং শিন অক্ষরটা আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা সিন এবং সদ একই জায়গা থেকে উচ্চারিত হবে, অর্থাৎ আমাদের জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায় এই জায়গা থেকে উচ্চারিত হবে। সিন, সদ, সিন, সদ, ঝা, সদ, সিন, ঝা, এই তিনটা একই জায়গা থেকে উচ্চারিত হবে। এরপরে দদ হরফটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে কঠিন আওয়াজ। দোয়াদের ক্ষেত্রে আপনার জিহ্বার আগা, জিহ্বার গোড়া ডান সাইডের অথবা বাম সাইডের উপরের মাড়ির সঙ্গে লাগাইতে হবে, উপরের মাড়ির সঙ্গে লাগাইতে হবে। দদ, দদ, দদ। ঠিক আছে, একটু জিহ্বাটা বেঁকে ডান সাইডের উপরের মাড়ির সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে দদ, দদ, দদ। ঠিক আছে, এরপর হচ্ছে ত, ত, ত অক্ষরটা জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া, উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া, ত, ত, ত। ঠিক আছে, এরপরে যে অক্ষরটা সেটা হচ্ছে জ, জ অক্ষরটা জিহ্বার আগা সামনের, জিহ্বার আগা, জ অক্ষরটা জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া, জ, জ, জ। জি, এরপর হচ্ছে আইন, আইন হরফটা হচ্ছে আমাদের কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হয়, আওয়াজটা একটু চেপে হবে। আইন, আইন, আইন। ঠিক আছে, এরকম একটু গলা চেপে আওয়াজ হবে। আইন, এরকম একটু গলা চেপে আওয়াজ হবে। ঠিক আছে, আইন, আইন, এরকম একটু গলা চেপে আওয়াজ হবে। গয়ন অক্ষরটা আমাদের কণ্ঠনালীর শেষ ভাগ হইতে উচ্চারিত হবে। গয়ন অক্ষরটা আমাদের কণ্ঠনালীর শেষ ভাগ হইতে উচ্চারিত হবে, মনে হবে যে আওয়াজটা গালের মধ্যে থেকে আসতেছে। গয়ন, 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 এরকম করে আসবে আওয়াজটা। ঠিক আছে, এরপর হচ্ছে ফা, ফা, ফা অক্ষরটা আমাদের জিহ্বা না সরি আমাদের নিচের ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া, ফা, 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 এরকম ভাবে উচ্চারিত হবে। আশা করি আপনারা সবাই যারা ক্লাসে আছেন কথাগুলো শুনতে পাচ্ছেন ভালোভাবে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে দুই নক্তাওয়ালা কফ, দুই নক্তাওয়ালা কফ হচ্ছে আমাদের দুই নক্তাওয়ালা কফ, এটা হচ্ছে কলকলার হরফ। কলকলার হরফ হচ্ছে পাঁচটা, কফ, তা, বা, জিম, দাল। এই হরফ, এই হরফগুলা সচরাচর ডাবল উচ্চারণ হয়, অর্থাৎ আপনি বলার পরে এরকম হবে কফ, মানে আওয়াজটা উপরের দিকে নিয়ে যাবে, মানে আরো একটা আওয়াজের পরে আসতেছে এরকম বুঝাবে। ঠিক আছে, কফ, কফ, কফ। ঠিক আছে, এটা হচ্ছে কফ। আর কাফের ক্ষেত্রে, কাফ, কাফের ক্ষেত্রে আমাদের নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে হালকা বাতাস বের হবে, উচ্চারণ হবে কাফ, কাফ, কাফ। লামের ক্ষেত্রে লাম, লাম, লাম। ঠিক আছে, আর মিম হচ্ছে আমাদের দুই ঠোঁটের নরম জায়গা, অর্থাৎ দুই ঠোঁটের নরম জায়গা থেকে উচ্চারিত হবে মিম, মিম।
নুন হচ্ছে জিহ্বার আগা, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগায়া নুন নুন। ওয়াও বলার সময় আমাদের ঠোঁটটা একটু গোলাকৃতি ধারণ করবে, গোল মতো হয়ে যাবে, গিয়ে আওয়াজ হবে ওয়াও ওয়াও। ঠিক আছে, ঠিক আছে, এরকম ঠোঁটটা গোল হয়ে যাবে। এরপরে হচ্ছে হা। হা অক্ষরটা আমরা জানি যে সকলেই 1 নাম্বার মাকরাজ, হামজা হা। এটা আওয়াজ করে হবে, দেখতে ছোট হলেও এর আওয়াজটা বড় হবে। হামজা হা, এরকম ভাবে আওয়াজটা হবে। ঠিক আছে। ইয়া। ইয়াটা হচ্ছে আমাদের 2 দাঁতের মাড়ির দাঁত, যে কোনো এক সাইডের 2 দাঁতের পাটির উপরের অংশ, অর্থাৎ উপরের মাড়ির দাঁতের সঙ্গে যে কোনো একজন আমাদের যে ইয়াটা হচ্ছে ইয়াটা হচ্ছে শক্ত আওয়াজ হবে, জিম শিন ইয়া যেভাবে উচ্চারণ হয়, অর্থাৎ 2 ঠোঁটের পাটি একসাথে লেগে থাকবে, 2 দাঁতের পাটি, জিহ্বাটা উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারণ হবে ইয়া ইয়া, এরকম। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমরা হরফের অংশটা শেষ করে ফেললাম। এবার আমরা হরফের পরে, আমরা তো হরফ মোটামুটি চিনি আগে আলহামদুলিল্লাহ, এবং কোন হরফ এগুলো আমরাও চিনি। আমরা এরপরে দ্বিতীয় পাঠ পড়বো হচ্ছে কি হরকত। দ্বিতীয় পাঠ আমরা পড়বো হরকত। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই হরকতটা পবিত্র কোরআনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হরকত ব্যতীত আপনি কোনো ওয়ার্ড কল্পনা করতে পারেন না, অর্থাৎ কোনো শব্দ বা কোনো বাক্য, শব্দ ব্যতীত আপনি কোনো অক্ষর, তাহলে হরকত ব্যতীত আমরা পবিত্র কোরআনে কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড পড়তে পারবো না। তার কারণ হরকত ছাড়া পবিত্র কোরআন পড়া যায় না। এজন্য আমরা হরকতের ব্যবহারটা দেখব। এটা পবিত্র কোরআনের জন্য, পবিত্র কোরআন শিক্ষা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হরকত হচ্ছে 3টি। হরকত কয়টি? হরকত হচ্ছে 3টি। একটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন স্ক্রিনটা। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। আমরা এইখানে যে অক্ষরটা দেখতে পাচ্ছি, এই যে এইটা দুইটা, এই যে দুইটা অক্ষর আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে হামজা দিয়ে তারপরে আলিফ দেওয়া আছে, আলিফের উপরে জবর দেওয়া আছে। আরবি তাজবিদ বা কোরআন শিক্ষার নিয়ম হচ্ছে যখন আলিফের উপরে জবর জের পেশ আসবে, ঠিক আছে, বাপ মা বা যদি বাপ ভাই কেউ উপস্থিত, অর্থাৎ আমরা একটা কথা একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে মিস ইনফরমেশন। আমরা এই যখন হরকত পড়ব, হরকত পড়ার সময় অর্থাৎ আরবি হরফে আমরা যা আলিফ বলে যে অক্ষরটাকে চিনি, এই আলিফের উপরে যখন জবর জের অথবা পেশ অথবা সাকিন চলে আসবে, তখন এই আলিফটাকে আমরা হামজা বলে সম্বোধন করব। যেমন আলিফের উপরে জবর আসলে আমরা বলবো হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। এটা আশা করি আলিফের বিষয়টা ক্লিয়ার হয়েছে, যদিও এটা আগে পড়ছিলাম। এরপরে আরবি হরফে হরকত হচ্ছে 3টি। একটা হচ্ছে জবর, একটা হচ্ছে জের, একটা হচ্ছে পেশ। আরো একটা হরকত আছে, সেটাকে বলা হয় জজম বা সাকিন। ঠিক আছে। তো জবর থাকে কি? জবর থাকে উপরে। জবর থাকে কোথায়? জবর থাকে উপরে। জবর থাকে কোথায়? যে আরবি হরফের জবরটা থাকে উপরে, জবরটা থাকে উপরে, এবং জেদ থাকে নিচে। জেদ থাকে নিচে, জের হরফটা থাকে নিচে, এবং পেশ হরফটা থাকে উপরে। রস্যু, উল্টা রস্যুকারের মতো দেখা যায়, এরকম উল্টা রস্যুকারের মতো দেখা যায়। এটাকে কি বলে? এটাকে বলে পেশ।
কোনো একজন ভাইয়ের ইসের থেকে সাউন্ড বেশি আসতেছে, আপনি একটু মিউট করবেন, আর না হলে সাউন্ড কম আসে এরকম চেষ্টা করবেন। তাহলে জবর জের পেশ, অর্থাৎ যেটা উপরে থাকে সেটাকে বলা হয় জবর, যেটা নিচে থাকে সেটাকে বলা হয় জের, এবং যেটা উপরে থাকে সেটাকে বলা হয় জবর, যেটা নিচে থাকে সেটাকে বলা হয় জের, এবং যেটা রস্যু উল্টা রস্যুর মতো থাকে এটাকে বলা হয় কি পেশ। এই সবগুলা মিলায়ে এগুলাকে বলা হয় হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। আমরা এখান থেকে 2 লাইন পড়বো, যেহেতু এটা আমাদের যতগুলা পড়া পড়ছি ওইগুলো সম্পূর্ণ রিভিউ করবো, এই জন্য আমরা এখান থেকে অল্প অল্প পড়বো। যেমন আমরা পড়ি হামজা জবর আ, হা জবর হা, আইন জবর আ, গইন জবর গ, ঠিক আছে, খ জবর খ, কফ জবর ক, কফ জবর ক, এরকম ভাবে পড়তে হবে। তাহলে আ হা আ, হা গ খ ক, এরকম ভাবে পড়তে হবে, ঠিক আছে। তাহলে আমরা জবরের ব্যবহার দেখলাম। এরপর আমরা সব বিষয়টা একটু একটু করে দেখব। জেরের বিষয়। জের আরবি হরফের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জের থাকে সাধারণত আরবি হরফের নিচের অংশে, যেমন আমরা বলি হামজা জের ই, বা জের হামজা জের ই, হা জের হি, এরকম দ্রুত হবে। আইন জের ই, হা জের হি, গইন জের গি, ঠিক আছে, এরকম দ্রুত আওয়াজ হবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এরপর হচ্ছে পেশ। পেশের উচ্চারণটা তাড়াতাড়ি হবে। যেমন হামজা পেশ উ, হা পেশ হু, ঠিক আছে, এরকম হামজা পেশ উ, হা পেশ হু, আইন পেশ উ, এরকম দ্রুত আওয়াজটা করে পড়তে হবে, ঠিক আছে। তাহলে আমরা জবর এক জের এক পেশকে বুঝলাম। এই যে এক জবর এক জের এক পেশ, এই পুরা বিষয়টাকে কি বলে? হরকত বলে। এই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তাহলে আমরা হরকতের ব্যবহারটা পড়লাম। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তাহলে আমরা হরকতটা পড়লাম আলহামদুলিল্লাহ। এরপরে আমরা জজমের ব্যবহার পড়ব। জজমের ব্যবহার পড়ব। জজমের আগে আমরা মাখরাজের নিয়মগুলো আরবিতে আরো একবার একটু দেখব। বা 1 নাম্বার মাখরাজ হচ্ছে হামজা হা। এটার উচ্চারণ হবে এরকম যে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। এভাবে উচ্চারণ হবে, ঠিক আছে, মাখরাজটা 1 নাম্বার মাখরাজ। 2 নাম্বার মাখরাজ হচ্ছে গলা চেপে হবে। যেমন হামজা জবর আ, হামজা জের ই, ঠিক আছে। এখানে যে অক্ষরগুলো আমরা সাজাইছি সেগুলো মাখরাজ আকারে। 1 নাম্বার মাখরাজ হচ্ছে হামজা হা। 2 নাম্বার মাখরাজ হচ্ছে আইন হা, আইন হা, ঠিক আছে। 3 নাম্বার মাখরাজ হচ্ছে গইন খ, গইন খ, গইন খ, গইন খ, গইন খ, গইন খ, এটা 3 নাম্বার মাখরাজ। তাহলে 3 নাম্বার মাখরাজ হচ্ছে গইন খ। 3 নাম্বার যে মাখরাজটা এটা হচ্ছে গইন খ। এটা আমাদের কন্ট্রোনালির শেষ অংশ হইতে মনে হবে আওয়াজটা গালের ভিতর থেকে আসতেছে, এরকম আওয়াজ করে বের হবে ইনশাআল্লাহ। এরপরে 4 নাম্বার মাখরাজ হচ্ছে কফ। কফ অক্ষরটা কলকলার মতো আওয়াজ হবে, একটু আওয়াজ করে পড়তে হবে কফ, এরকম ভাবে, ঠিক আছে।
এরপরে 5 নাম্বার মাকরাজ হচ্ছে কাফ। কাফ অক্ষরটা হচ্ছে জিহ্বার আগা উপরে তালুর সঙ্গে লাগায়া 5 নাম্বার মাকরাজ যেটা, এটা হচ্ছে আমাদের কণ্ঠনালী না, আমাদের নিচের ঠোঁট উপরের 2 ঠোঁটের আগার সঙ্গে লেগে আওয়াজ হবে এরকম ভাবে কাফ। কাফ নিচের 2 দাঁতের আগার সঙ্গে লেগে কাফ কাফ। কাফ, ঠিক আছে। এটা একটু হালকা বাতাস মতো বের হবে গালের ভিতর থেকে, বের হয়ে আওয়াজ হবে কাফ কাফ, ঠিক আছে। এভাবে উচ্চারিত হবে এটা ইনশাআল্লাহ। এরপরে 6 নাম্বার মাকরাজ হচ্ছে জিম শিন ইয়া। এটা হচ্ছে আমাদের জিহ্বার 2 দাঁতের পাটি একসাথে লেগে থাকবে এবং জিহ্বার মধ্যখান নিচের দোয়ার সঙ্গে নিচের যেটা হচ্ছে জিম শিন ইয়া, এই 3টে উচ্চারণ হবে কিভাবে? দাঁতগুলা নিচের তাহলে জিম শিনিয়া হচ্ছে আমাদের 2 পাটি, দাঁতের পাটি একসাথে লেগে থাকবে, লেগে থেকে আওয়াজটা একটু শক্ত করে উচ্চারিত হবে জিম শিনিয়া জিম শিনিয়া জিম শিনিয়া। জিম শিনিয়া, এই আওয়াজটা কি হবে? শক্ত করে হবে। অর্থাৎ আমাদের জিহ্বার যদি এমনি করতে যায় যে জিহ্বাটা কষ্ট মষ্ট করে আর কি পড়তে চাই, তাহলে কি হবে? আমাদের এটার উপরে ফোকাস করা হবে। যে জন্য আমরা চাচ্ছি যে কোরআন তেলাওয়াতের বিষয়টা আমাদের সর্বোচ্চ ফোকাস হোক। 6 নাম্বার যে মাকরাজটা আছে কোরআন তেলাওয়াতের বা কোরআনের যে অক্ষরগুলো ভাগ করা হয়েছে তার মধ্যে, এটা হচ্ছে আমাদের জিহ্বার গোড়া, ঠিক আছে, একসাথে লাগবে, লেগে শক্তভাবে উচ্চারণ হবে জিম শিন ইয়া। এইটার ব্যবহার আমি আপনাকে আগে বলছি যে আমাদের জিম শিন ইয়া উচ্চারণের সময় যদি বেশি ঢালাইয়ের প্রয়োজন হয় তাহলে ওনার, ঠিক আছে, তাহলে জিম শিন ইয়া আয়ের আওয়াজটা কেমন হবে? একটু মজবুত আওয়াজ, শক্ত শক্ত মতো, ঠিক আছে, ভারী আওয়াজ মতো। এরপর হচ্ছে দোয়াদের উচ্চারণের ক্ষেত্রে আমাদের জিহ্বার গোড়া নিচের দাঁতের গোড়ার সঙ্গে লাগায় উচ্চারণ হয়েছে দোয়াদ 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 দোয়াদ। ঠিক আছে, দোয়াদের ক্ষেত্রে এখানে একটা নোক্তা পড়ে নাই, দোয়াদের নোক্তাটা আমি দিয়ে দিচ্ছি। দোয়াদের এইখানে লেখার সময় এইখানের নোক্তাটা চলে গেছে আর কি, ঠিক আছে, এটা আমি নোক্তা বানাই দিলাম। যাক, আলহামদুলিল্লাহ। দোয়াদের উচ্চারণের ক্ষেত্রে আমাদের জিহ্বার গোড়া, 2 দাঁতের গোড়া, অর্থাৎ আমাদের জিহ্বার গোড়াটা 2 সাইডের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, হয় এই সাইড না হলে ও সাইড, কোন এক সাইড, ঠিক আছে। তাহলে এভাবে হবে, লাগার পরে দোয়াদ দোয়াদ, এরকম ভাবে কি হবে? এরকম ভাবে আওয়াজ করে পড়তে হবে, দোয়াদ দোয়াদ, এরকম ভাবে পড়তে হবে। এরপরে যে অক্ষরটা আছে আমাদের সেটা হচ্ছে লাম। লামটা সহজ, লাম সিম্পল উচ্চারণ করতে পারবেন, লাম 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 লাম। জিহ্বার আগা নিচের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগায় পড়তে হবে লাম। এরপর হচ্ছে নুন। নুন হচ্ছে জিহ্বার আগার উল্টা পিঠ উপরের তালুর সঙ্গে লাগায়া পড়তে হবে নুন নুন নুন, এভাবে আওয়াজ দিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে র হচ্ছে জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তার সঙ্গে লাগা।
ঠিক আছে, তাহলে র, র হচ্ছে আমাদের জিহ্বার আগার উল্টা পিঠ, তারপরে জিহ্বার আগার উল্টা পিঠ, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগায়া র, 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 একটু কম্পন দিয়ে আওয়াজ হবে। জিহ্বার আগার উল্টা পিঠ উপরে তালুর সঙ্গে লাগায়া র, 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 এরকম আওয়াজ হবে। ঠিক আছে, এরপর হচ্ছে ত। ত অক্ষরটা হচ্ছে জিহ্বার আগার, ত, জিহ্বার আগার উল্টা পিঠ, তারপর আবার উপরে, তারপর আবার উপরে হবে না, জিহ্বার আগার উল্টা পিঠ, নিচের দুই দাঁতের। হুজুর, আপনি কি আজকে আজকে পড়ানোর পাশাপাশি কি আপনি অন্য কোনো কাজে ফোকাস করতেছেন নাকি? না না, আমি তো আজকে আপনাদেরকেই পড়াচ্ছি টোটালি। কথা কি স্পষ্ট যায় না না? না, আপনি কথা স্পষ্ট আসতেছে, কিন্তু আপনার ওই যে কিছু আপনি মনে হচ্ছে যে অন্য মনস্ক, মানে অন্য দিকে ফোকাস, আমাদের এদিকেও ফোকাস দিচ্ছেন কিন্তু বোঝা যাচ্ছে যে অন্যদিকে ফোকাস আপনার। না না, আমি তো ল্যাপটপ নিয়ে আপনি আপনাদের এই নিজে ক্লাসটাই আপনি নিচ্ছি। নিজে রিকভার করতেছেন। এটা আমার কাছে এরকম মনে হচ্ছে আর কি, এই জন্য আমার মনে হচ্ছে যে হুজুর কি অন্য কোনো কাজে পাশাপাশি আমাদেরকে এটা মানে কোনো ব্যস্ত আছেন নাকি এই জন্য। না না না, আমি না আপনাদের ঠিক এটা, আছে হুজুর, ভিডিওতে আছেন তাই ভালো। না আমি দুঃখিত, আমি আসসালামু এটা, আলাইকুম। এটা মনে হচ্ছে তার কারণে আমি দুঃখিত, হয়তো বা আমি দ্রুত এটাই চেষ্টা করতেছি। এখানে আমি, প্রায় না পড়াগুলোর মধ্যে আপনি একটু অন্য মনস্ক মনে হচ্ছে, এই জন্য আর কি। এর পিছন থেকে যেগুলো রিভিশন দিচ্ছেন আমার কাছে এরকম মনে হচ্ছিল আর কি, এই জন্য সরি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ বলার জন্য, ধন্যবাদ আপনাকে, শুক্রিয়া। জি। আচ্ছা, আমি এখান থেকে আবার শুরু করি। ত যে অক্ষরটা, এটা হচ্ছে আমাদের জিহ্বার আগা, উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ত, ত, এরকম আওয়াজ আসবে। ঠিক আছে, জিহ্বার আগাটা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লাগলে এটা যে উচ্চারণের জায়গায়, এখান থেকে যদি আপনি উচ্চারণ করতে পারেন তাহলে এটা সঠিক উচ্চারণ হবে। ঠিক আছে, ত, ত, এরকম ভাবে আওয়াজ আসবে। আমরা ইতিপূর্ব এগুলো শিখছি, এজন্য আমরা জাস্ট এগুলো একটু বলে যাচ্ছি যাতে আমাদের এগুলা স্মরণ থাকে। দালটাও একইভাবে উচ্চারণ হবে, এই দালটা এবং তাটাও একইভাবে উচ্চারণ হবে। তাটাও জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, দালটাও জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। তাহলে তিনটা অক্ষর ত, দাল, তা একই জায়গার থেকে উচ্চারণ হবে। তিনটা অক্ষর একই জায়গার থেকে উচ্চারণ হবে, ত, দাল, তা। ঠিক আছে, এই তিনটা অক্ষর একই জায়গার থেকে উচ্চারণ হবে। এরপরে হচ্ছে সদ, 12 নম্বর মাগরাজ হচ্ছে সদ, সিন এবং ঝা। সদ, সিন এবং ঝা আমাদের জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। জিহ্বার আগাটা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, নিচের দুই দাঁতের আগার সঙ্গে লেগে উচ্চারণ হবে সদ, 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 সিন, 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 ঝা, ঝা, ঝা। অর্থাৎ ঝা যখন আপনি বলবেন, এই যে ঝা অক্ষরটা যখন আপনি বলবেন, তখন মনে হবে জিহ্বাটা আপনি ছুঁড়ে মারতেছেন, দাঁতের উপরে জিহ্বাটা আপনি ছুঁড়ে মারতেছেন এবং ঝিরঝির একটা আওয়াজ আসবে, ঝা, 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 এরকম, ঝা, ঝা। জি, এটা হচ্ছে সঠিক উচ্চারণ। তাহলে হুজুর দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? বাকিটা কি সবাই দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি দেখতে জি পাচ্ছি। দেখতে পাচ্ছি দেখতে জি না, পাচ্ছি। জি না হুজুর। জি আচ্ছা, হুজুর, সবই ওকে। আপনি আবার ঢুকেন যিনি ভাইয়া। যিনি দেখতে পাচ্ছেন না তিনি বের হয়ে আবার লিংকে ক্লিক করেন, তাহলে আর কি দেখতে পাবেন। এখানে ঝা যে অক্ষরটা, সদ, সিন এবং ঝা, এই যে তিনটা অক্ষর, এই তিনটা অক্ষর উচ্চারণ হবে আমাদের জিহ্বার আগা নিচের যে দুইটা দাঁত আছে সামনে, এই দুইটা দাঁতকে সানাই উলিয়া বলে, এই দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে হালকা করে ঝিরঝির আওয়াজে হবে সদ, সিন, ঝা, সদ, সিন, ঝা। এরপরে 13 নম্বর যে মাদ্রাসা আছে, এটার সাথেও কি আছে, তিনটা অক্ষর আছে। 13 নম্বর মাদ্রাসাতেও তিনটা অক্ষর আছে, জ, জাল, সা, জ, জাল, সা, জ, জাল, সা।
13 নম্বর মাকড়াজটা জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। ত দাল, আমরা এর আগে পড়ছি না যে ত দাল তা, এই যে ত দাল তা পড়ছি না, ত দাল তাটা কি হবে বলেন তো? দেখেন আমি এখানে লিখি তাহলে উপরের সহজ হবে। দাঁতের এই যে এইখানটাতে লিখি, এই যে ত দাল তা, এই তিনটা অক্ষর আমাদের উপরের দাঁত জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। এই তিনটা কোথায় লাগবে? উপরের দুই দুই দাঁতের দাঁতের, উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। এই তিনটা লাগবে উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে। গোড়া। জি, আর এখানে এই যে এটা আছে, এই জ জাল, এই যে জ নোক্তাওয়ালা জ, জ জাল, জ জাল সা, এই তিনটা লাগবে। এই তিনটা লাগবে কোথায়? এই তিনটা লাগবে উপরের দুই দাঁতের আগার সঙ্গে। তাহলে এই তিনটা হচ্ছে আগার সঙ্গে। এই তিনটা কার সঙ্গে? এই যে কালো তিনটা হচ্ছে, কালো তিনটা হচ্ছে আগার সঙ্গে। এই যে এই তিনটা আগার সঙ্গে। আর উপরে যে তিনটা আকাই লিখছি ত দাল তা, এই তিনটা হচ্ছে কিসের সঙ্গে? গোড়ার সঙ্গে। গোড়ার সঙ্গে। উপরের দুই দাঁতের তিনটা হচ্ছে গোড়ার সঙ্গে, তিনটা হচ্ছে আগার সঙ্গে। আগার সঙ্গে তিনটা হচ্ছে জ, এই যে এটা, এই যে জ, জ অক্ষরটা কোথায়? জ অক্ষরটা হচ্ছে আগার সঙ্গে। জ জাল সা, জ জাল সা, জ জাল সা। জি, এই তিনটা কোথায়? এই তিনটা লাগবে উপরের দুই দাঁতের আগার সঙ্গে। জ, জ আমরা বলি জ, 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 জ জাল সা, জ জাল সা। ওকে, তাহলে আমরা 13 নম্বর মাদ্রাসাটাও দেখে ফেলছি আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে ফা, 14 নম্বর মাদ্রাসা। 14 নম্বর মাদ্রাসাটা হচ্ছে ফা, ফা, ফা। ফা অক্ষরটা আমাদের নিচের ঠোঁটের শুকনা জায়গার সঙ্গে উপরের ঠোঁটের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ফা, 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 ফা। একটু হালকা আওয়াজ হাওয়া মতো বের হবে, বের হয়ে উচ্চারিত হবে ফা, ফা, ফা। এই যে ফা অক্ষরটা একটু হালকা আওয়াজ বের হবে, বের হয়ে উচ্চারিত হবে ফা, ফা, ফা। ঠিক আছে, এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে ওয়াও, ওয়াও, ওয়াও। ওয়াও অক্ষরটা কিভাবে উচ্চারিত হবে? ওয়াও অক্ষরটা পড়ার ক্ষেত্রে আমাদের যখন অ অক্ষরটা আমরা বলবো তখন আমাদের দুইটা ঠোঁট গোল মতো হয়ে যাবে, গোলাকৃতি হয়ে যাবে, গিয়ে সুন্দর একটা গোল করে আওয়াজ আসবে ওয়াও, 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 ওয়াও। এটা আর কি, একটু আওয়াজটা গোল করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আল্লাহ সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। সরি, তাহলে আল্লাহ কি আমাদের এই আওয়াজটা সুন্দরভাবে বলার তৌফিক দিবেন। আমরা যদি চেষ্টা করি এভাবে, আমাদের ঠোঁট দুইটা আমরা যখন খেয়াল করব, যখন বলবো তখন আমরা খেয়াল করব আমাদের ঠোঁট দুইটা গোল হচ্ছে কিনা। কারণ প্রথম প্রথম আমাদের এরকম হবে না। আপনারা দেখবেন যখন বাচ্চারা ছোট থাকে কথা বলার সময় ঠোঁট দুইটা কি করে, খুব সুন্দর করে গোল করে, গোল করে কথা বলে, বা ঠোঁট বাঁকায় বাঁকায় কিভাবে কথা বলে। আমরাও চেষ্টা করব যখন ওয়াও হরফটা উচ্চারণ করব তখন আমাদের ঠোঁট দুইটা গোল করার। প্রথম প্রথম হবে না, কিন্তু হবে। আমাদের যারা ক্লাসগুলা করছেন নিয়মিত আলহামদুলিল্লাহ
তারা অক্ষরগুলো সুন্দরভাবে উচ্চারণ করতে পারেন। আমি দেখছি আপনাদের পড়াটা, তারপরে এটা আর কি রিভিউ ক্লাস করতেছি যাতে আমাদের বাকিগুলা সমস্যা না হয়। বা এবং মিম এই দুইটা হরফ আমাদের সম্পূর্ণ ঠোঁট থেকে উচ্চারিত হয়, অর্থাৎ বা যখন আমরা বলবো, বা হচ্ছে আমাদের দুই ঠোঁটের যে নরম জায়গাটা আছে, নরম অর্থাৎ যেখানে একটু ভিজে ভিজে থাকে, আমাদের গালে যে পানিটা বা স্যাপটা লাগে যে জায়গাটা, এই জায়গা থেকে উচ্চারিত হবে বা। বা বা দুই ঠোঁট দুইটা কি হবে, একসাথে লেগে থাকবে। যখন আওয়াজটা বের হবে তখন ঠোঁট দুইটা খুলে যাবে। বা 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 বা, ঠিক আছে, এভাবে হবে। এরপরে মিম, মিম মিম হচ্ছে আমাদের দুই ঠোঁটের শুকনা জায়গা একসাথে লেগে আওয়াজটা ছেড়ে দিবে। মিম 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 মিম, এরকম ভাবে হবে আর কি, ঠিক আছে। তাহলে বা এবং মিম এবং অ, এই তিনটা কোথা থেকে উচ্চারণ হবে, আমাদের দুই ঠোঁট থেকে। এই তিনটা হরফ কোথা থেকে উচ্চারণ হবে, আমাদের দুই ঠোঁট থেকে। আশা করি আপনারা হরকতের বিষয়গুলো বুঝছেন। এরপরে হচ্ছে আমরা সিমিলার কিছু অক্ষর আছে, আমরা পড়ছিলাম ত তা, ঠিক আছে, ত তা ত, তা ত, একটা হবে তা, একটা হবে ত, একটা হবে হা, একটা হবে হা। এগুলো আপনাদেরকে পড়াইছিলাম, এগুলা স্ক্রিনশটও দিছিলাম, আপনারা একটু চেক করে নেবেন। আচ্ছা, এরপরে আমরা যুক্ত অক্ষর দেখব না, মুরাক্কাব, কারণ এটা মানে যুক্ত অক্ষরটা চেনার, আমরা আগে চিনে ফেলছি, এটা আশা করি আমরা ভুলবো না। এখন আমরা দেখব কিছু এখান থেকে। আমরা সম্ভবত মদের হরফ এবং লিনের হরফগুলা পড়ছিলাম। মদ অর্থ হচ্ছে টেনে পড়া, দীর্ঘ করা, লম্বা করে পড়া। আর বি তাজবিদের ক্ষেত্রে মদ শব্দের অর্থ হচ্ছে কি, টেনে পড়া, লম্বা করা বা দীর্ঘ করা। ঠিক আছে, মদের হরফ হচ্ছে টেনে পড়া। বলতে মদ কয় প্রকার, মদ আপনার একটা আছে একালি পরিমাণ মদ, এটা আপনি আঙুল ভাস্কর অবস্থা থেকে স্বাভাবিকভাবে উঠাইতে যতটা সময় লাগে, এই সময়টাকে কি বলে, একালিফ মদ বলে। ঠিক আছে, যেমন আমরা পড়ি আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। এখন এই মদের কিছু নিয়ম আছে, যেই নিয়ম ব্যতীত আমরা এই মদ পড়তে পারবো না। সেটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও এবং জেরের বাম পাশে যজমালা ইয়া। এখানটাতে দেখলে আপনারা এটা বুঝতে পারবেন। জবরের বাম পাশে খালি আলিফ, অর্থাৎ জবরওয়ালা অক্ষর, যেমন বা, আলিফ জবর বা, অর্থাৎ এই বার উপরে কি থাকা লাগবে, জবর থাকা লাগবে। আর এই সাইডে যে আলিফটা আছে এটা কি খালি থাকতে হবে, তাহলে এক আলিফ পরিমাণ টান দিয়ে আমরা পড়তে পারবো। জি, এরপরে পেশের বাম পাশে দেখেন, পেশের বাম পাশে যজমালা ওয়াও, তাহলে আমরা লিখি বা ওয়াও পেশ বু, এই বা ওয়াও পেশ, যদি আমরা এভাবে লিখি বা ওয়াও পেশ বু, তাহলে এক আলিফ টান হবে, বু, এভাবে পড়তে হবে আমাদেরকে। ঠিক আছে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে, বা ওয়াও পেশ বু, এভাবে পড়তে হবে আমাদের ওটা। ইয়ার ক্ষেত্রে আবার আমরা একই উদাহরণ লিখতে পারি, এই বা ইয়াজের, এই বা ইয়াজের বি, বা ইয়াজের বি, বা ইয়াজের বি, বা জেরের বাম পাশে এই যে জেদ জবর পেশ, জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া। এই তিনটা হচ্ছে কি মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। ঠিক
ঠিক আছে, যেমন এরকম ভাবে হইতে পারে বা আলিফ জবর বা, নুন আলিফ জবর না, শিন আলিফ জবর শা, বা ও পেশ বু, সদ ও পেশ সু, নুন ও পেশ নু। ঠিক আছে, এরকম ভাবে আওয়াজ হবে পেশেরটা। পেশেরটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন, কারণ এখানে বোঝার না বোঝার কোনো অপশন নাই। পেশের বাম পাশে যজমালা ওয়াও। তাহলে পেশের বাম পাশে যজমালা ওয়াও, এটার উদাহরণ আমরা দেখলাম। এরপর হচ্ছে জেরের বাম পাশে যজমালা ইয়া, যেমন বাইয়াজের বি, বাইয়াজের বি, বাইয়াজের বি, নুনিয়াজের নি। ঠিক আছে, তাহলে জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, এই তিনটা কি মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ পরিমাণ মদের হরফ হইলে আমরা পড়ছি এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। ঠিক আছে, মদের হরফ হইলে অর্থাৎ আপনি লেখার ভিতরে বা কোনো বাক্যে যদি দেখেন যে জবরের বাম পাশে একটা খালি আলিফ আছে, এরপর যদি দেখেন পেশের বাম পাশে যজমালা একটা ওয়াও আছে, এরপর যদি দেখেন জেরের বাম পাশে যজমালা ইয়া আছে, তাহলে কি করবেন, ওইখানে একটা আলিফ পরিমাণ টান দিতে হবে, ওইখানে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। ঠিক আছে, এই যে আমরা মদের হরফ পড়লাম, এই মদের আবার একটা স্পেশাল হরকত আছে। মদের আবার একটা হরকত আছে, যেমন এই খাড়া জবর, এই খাড়া জবর নিচের দিকে আছে, এই খাড়া জের, এখানে দেখেন খাড়া জের, এখানে আছে খাড়া জবর, এখানে আছে খাড়া খাড়া, এটা আছে খাড়া জবর, এটা হচ্ছে খাড়া জের, একটা আছে খাড়া জবর, একটা আছে খাড়া জের, আর একটা আছে উল্টা পেশ, আর একটা আছে কি উল্টা পেশ। অর্থাৎ আমরা স্বাভাবিক যে পেশ দেখি, এটা হচ্ছে ওইটার উল্টা। এরকম যদি আমরা আরবি হরফের 29টা হরফের কোন একটা হরফের ভিতরে বাক্যের মধ্যে দেখি, তাহলে কি করব, আমরা এক আলিফ পরিমাণ টানিয়া পড়ব। যেমন হামজা খাড়া জবর আ, ও খাড়া জবর, তারপর হচ্ছে হামজা ইয়া খাড়া জের, এরকম ভাবে আমরা এগুলো পড়তে পারি। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। আলহামদুলিল্লাহ, আমরা এর পরের দিকে যাব। এরপরে দেখো হচ্ছে লিনের হরফের বিবরণ। লিন অর্থ হচ্ছে নরম। লিনের হরফ দুইটি, একটা হচ্ছে ওয়াও, একটা হচ্ছে ইয়া। ঠিক আছে, জবরের বাম পাশে যদি যজমালা ওয়াও হয়, তাহলে এটা কি লিনের হরফ, এবং জবরের বাম পাশে যদি যজমালা ইয়া হয়, তাহলে এটা কি লিনের হরফ। লিনের হরফ হলে ডান দিকের উচ্চারণের সঙ্গে নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন বাও জবর বাউ, যেমন নরম করে বলতে হবে বাও জবর বাউ, বাইয়া জবর বাই। এই যে টোটাল যে পেজটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে কি পুরাটাই লিনের উদাহরণ, এটা পুরাটাই লিনের উদাহরণ। আপনারা চাইলে এটা কি পড়ে নিতে পারেন, পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিলে। আপনাদের কারো পিডিএফ লাগলে আমাকে বলবেন পার্সোনালি ভাবে। ঠিক আছে, তাহলে
আমরা এটা নরম আওয়াজ দিয়ে পড়বো, যেমন বা ও জবর বাউ, বাইয়া জবর বাই, তাও জবর তাও, সাইয়া জবর সাই। ঠিক আছে, আমরা তাহলে কি করব, এরকম একটু নরম আওয়াজ দিয়ে পড়বো, একটু নরম আওয়াজ দিয়ে পড়বো, নরম আওয়াজ দিয়ে তাড়াতাড়ি পড়বো, কোনো টান টোন দিব না, নরম আওয়াজ দিয়ে টান টোন পড়বো আর কি ইনশাআল্লাহ। তাহলে আমরা লিনের যে ব্যবহার, লিনের অর্থ এবং লিনের হরফের যে ব্যবহার, এটা কি আমরা আলহামদুলিল্লাহ পড়ে ফেলছি। এরপরে এখান দেখেন সার্বজনীন একটা উদাহরণ দিছে, সাধারণ হরফের উদাহরণ দিছে, তাসনিয়ার উদাহরণ দিছে, সাধারণ হরফের উদাহরণ দিছে এবং মদের হরফগুলার উদাহরণ দিছে। এখানে দেখেন স্পষ্টভাবে, এই যে মদ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। আপনারা কি দেখতে পাচ্ছেন এগুলা? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। তাহলে এই তিনটা যদি থাকে, এগুলা কি পুরা চারটা, এই যে পুরা চারটা আছে, এই চারটার মধ্যে কি তিনটা এমন লাইন আছে। তাহলে এই যে তিনটা হরফ আমি মার্ক করলাম, এই সোজা লাইনটা, এই সোজা তিনটা লাইন হচ্ছে এগুলাকে আমি কি বলছি বলেন তো আপনারা, যে কোনো একজন? এগুলা বলছি মদের হরফ। এই যে মদের, এই দেখেন এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে, জেরের মদের বাম হরফ পাশে, একালিপ টানিয়া জি, পড়িতে হয়। এগুলাকে একালিপ টানিয়া পড়তে হবে আমাদেরকে। এরপরে কালো কালি দিয়ে যেগুলো দাগাচ্ছি, এগুলা হচ্ছে কি লিনের হরফ। এগুলা লিনের হরফ লিনের হরফ, এগুলাকে নরম করে হরফ তাড়াতাড়ি পড়তে হবে। এগুলাকে কি করতে হবে, নরম করে তাড়াতাড়ি। জি, এরপরে ডান সাইডে যে অক্ষরগুলো আছে, এগুলা হচ্ছে স্বাভাবিক হরকতলা হরফ, স্বাভাবিক হরকতলা হরফ, এগুলো দ্বারা তাড়াতাড়ি পড়িতে হয়। জি, তাহলে এগুলো আমরা কিভাবে পড়বো সেটা আমি একবার বলে দিচ্ছি। যাদের ফোন থেকে আওয়াজ আসতেছে একটু সাইলেন্ট করবেন ইনশাআল্লাহ। বা, বা আলিফ জবর বা, ঠিক আছে। তারপর হচ্ছে বাও জবর বাউ, বাও জবর বাউ। এভাবে লিনিয়ার অক্ষরগুলো সহজ করে বের হইতে হবে আর কি ইনশাআল্লাহ। আমরা যে মদের হরফ টান দিব, মদের বাইরে যেগুলা লিনিয়ার হরফ, এগুলাকে কি করব, স্মুথলি পড়বো স্বাভাবিকভাবে। এরপরে আমাদের যে ডান সাইডে যে অক্ষরগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা চার্টে, এগুলো হচ্ছে কি আমাদের স্বাভাবিক অক্ষর, অর্থাৎ এগুলো এমনি সাধারণ অক্ষর, এভাবে সাধারণভাবে পড়তে হবে। যেমন বা জবর বা, বা তা জবর তা, সা জবর সা, জিম জবর যা। জি হুজুর, এটা তাহলে আগে বলছিলেন। বা জবর বা, বা আলিফ জবর বা, বাও পেশ বু, এ, বাও জবর বা বাও, এগুলো আমি বাও আগে জবর বলছিলাম, বাউ, কিন্তু এগুলো এখন কেন বা বাও। বলতেছি, যাতে আপনাদের এগুলা আমরা কতটুকু মনে আছে, এটা আমরা যাতে জি আমাদের জি, না ভুল অবশ্যই হয়, অবশ্যই। এজন্য আমি একটা রিভিউ জি জি জি, করতেছি। কারণ আজকের থেকে আমাদের ক্লাসগুলা অবশ্যই রিভিউ করতে হবে। প্রতিদিন কন্টিনিউ হবে, আজকের থেকে আর ক্লাস মিস হবে না আলহামদুলিল্লাহ এগুলো ইনশাআল্লাহ, রিভিউ আল্লাহর রহমতে। রিভিউ করলে আরো ইজি হয় হুজুর। জি, এটা করলে কি হবে, আমরা যেটুকু পড়ছি না ওইটুকু আরো একটা ঝালাই হবে। আমাদের যে হিউম্যান ব্রেনটা আছে, মানুষের যে ব্রেনটা, এটা আপনি যখন কোনো জিনিস একবার পড়বেন তখন এটা 24 ঘন্টার মধ্যে 80% ভুলে যায়। ঠিক আছে, 80%। এবার যদি আপনি এটা পরবর্তীতে আবার রিভিউ করেন, তখন রিভিউ করলে আপনি যখন পড়বেন না, তখন ও 40% ভুলে যাবে আর 60% মনে রাখবে। এরপরে যখন আপনি ওই বিষয় সংশ্লিষ্ট কোনো কিছু পড়বেন,
তখন ওইটা আবার আপনার মাথায় কি ও আবার রিক্যাপ করবে, মানে আপনার ও আবার ফিরে আনবে বিষয়টা, আবার ভিতরের থেকে আবার নিয়ে আসবে বাইরের দিকে, ঠিক আছে? এই জন্য আমরা মাঝে মাঝে এটা কি এটা করব, রিভিউ করবো ইনশাল্লাহ, বা প্র্যাকটিস বলেন, রিভিশন বলেন, এগুলো আর কি ইনশাল্লাহ। তাহলে আমরা তারপরে পড়ি। তারপরে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যজম, এটা হচ্ছে যজম। এই যে ছোট্ট একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটাকে বলে যজম, এই চিহ্নটাকে বলে যজম, এই চিহ্নটাকে বলে যজম। যজমালা অক্ষর তার বাম পাশের হরকতের সাথে পড়তে হয়। যজমালা অক্ষর তার বাম পাশের হরকতের সাথে পড়তে হয়। তাহলে আমরা এই যে পড়াগুলো দেখতে পাচ্ছি, এগুলা কিভাবে পড়বো? হামজা তা জবর আত, হামজা তাজের ইত, হামজা তাপেশ উত, আত ইত উত, এরকম আমরা টানা পড়বো আর কি ইনশাআল্লাহ। তাহলে আমরা এগুলা কিভাবে পড়বো? হামজা আইন জবর আ, হামজা আইন জের ই, হামজা আইন পেশ উ, আ ই উ। এগুলা যদি আমরা এভাবে পড়ি, হামজা গয়েন জবর আগ, হামজা গয়েন জের ইগ, হামজা গয়েন পেশ উগ, আগ ইগ উগ। কারণ এটাকে কি করতে হবে? কোনো টান দেওয়া লাগবে না, কোনো নরম সুরে পড়া লাগবে না, স্বাভাবিকভাবে জাস্ট এটা ডান সাইডের হরকতের সাথে বাম সাইডের হরফটাকে মিলিয়ে পড়তে হবে। আশা করি আপনারা যজমের যে বিষয়টা এটা বুঝতে পারছেন ইনশাল্লাহ। যজমের বিষয়টা একবারে সহজ, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে কলকলা। কলকলা মানে কি? প্রতিধ্বনি, আওয়াজটা ডাবল হবে, যেমন আক, আক। অর্থাৎ আমরা পড়লাম, আমরা এটার মাধ্যমে আর কি আজকের ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে এই যে হামজা লিখছি কফ, কফের উপরে কি দিলাম? সাকিন দিলাম। আর এখানে আমরা লিখলাম হামজা কফ জবর আক, আক। তো কলকলার বিষয়টা হচ্ছে কি, কলকলার পরে আপনি আক বলার পরে এরকম একটা ক আপনাকে তার সাথে জয়েন করতে হবে, পুরাটাই একসাথে পড়তে হবে। যেমন হামজা কফ জবর আক, 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 আক। এরকম মনে হবে আওয়াজটা তুলে আনতেছে বা টেনে আনতেছে বলার পরে, ঠিক আছে? তো আমরা পড়ি, কলকলার হরফ হচ্ছে 5টি, কলকলার হরফ হচ্ছে 5টি। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, এই 5টা হরফকে যখন তার ডান সাইডের হরকতের পাশে আসবে এবং যজম অবস্থায় আসবে, তখন এগুলাকে কি করতে হবে? কলকলা করে পড়তে হবে। যদি স্বাভাবিক অবস্থায় আসে, যেমন যদি এরকম আসে যে হামজা জবর আ, কফ জবর ক, আ ক, তাহলে এটা কলকলা হবে না। কখন কলকলা হবে? যখন এটার উপরে যজম আসবে, যখন হরকত সহ আসবে, তখন কল্পনা করতে হবে না বা করার সময় থাকবে না। কিন্তু যখন স্বাভাবিকভাবে যেতে হবে, তখন কি করতে হবে? বা সর্ব অবস্থায় যদি আপনার কলকলার যে 5টা হরফ, এই 5টা হরফের উপর যদি সাকিন থাকে, তাহলে তার ডান সাইডের হরকতের সাথে পড়তে হবে এবং কলকলা করে পড়তে হবে। আর যদি সাকিন না থাকে, তাহলে কোনো প্রকার কোনো কলকলার প্রয়োজন হবে না, স্বাভাবিকভাবে পড়তে হবে। তাহলে আমরা কলকলার অক্ষর পড়ি। তাহলে আমরা এভাবে পড়তে পারবো, হামজা কফ জবর আক, হামজা কবজের ইক, হামজা কফ পেশ উক, আক ইক উক।
আক ইক উক, এরকমভাবে আমরা পড়তে পারি। জবর জের পেশ দিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু শর্ত হচ্ছে কি, এই 5টা হরফ হওয়া লাগবে এবং এদের উপরে সাকিন থাকা লাগবে। জবর জের পেশ থাকলে হবে না। এই 5টা হরফ হওয়া লাগবে এবং এদের উপরে সাকিন থাকা লাগবে। তাহলে আমরা আজকে পড়লাম কলকলার হরফ 5টি, কফ তা বা জিম দাল এবং আরবি হরফ, হরকতের বিবরণ, ইকলাব, ইজহার, এই যেগুলো আছে এগুলো সামনে আছে, এগুলা হচ্ছে নুন সাকিন ও তানবিনের প্রকার। এটা আজকে আমি পড়াইতে চাইছিলাম, নুন সাকিন ও তানবিনের প্রকার। এটা আপনাদের পড়ার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু আজকে যেহেতু 1 ঘন্টা পার হয়ে গেছে এটা বলবো না। আজকে আমরা কলকলার বিষয়টা বলে শেষ করবো আর কি। কলকলা শব্দের অর্থ হচ্ছে, একবার বললাম যে পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। প্রতিধ্বনি বলতে আপনি যখন কোনো চৌকো রুমের মধ্যে বা দেয়ালের মধ্যে আবদ্ধ থাকবেন বা কোনো কনস্ট্রাকশন সেকশনে দেখবেন যে অনেক বড় বড় বিল্ডিং থাকে বা অনেকগুলো বিল্ডিং থাকে, এর মাঝে আপনি দাঁড়িয়ে যখন এরকম ভাবে, মানে একটা বন্ধ ঘর যেখানে আপনি একা আছেন বা অনেকগুলো মানুষ আছে, কিন্তু আপনি আওয়াজ দিচ্ছেন, জোর আওয়াজ দিচ্ছেন, দিলে ওই আওয়াজটা ফিরে আপনার দিকে আসতেছে বা ধাক্কা লেগে আসতেছে। এরকম যখন মনে হয়, যেরকম এরকম এরকম মনে যেমন হয় যে আপনি কোনো বদ্ধ ঘরের ভিতরে একটা কথা বলতেছেন, কথাটা প্রতিধ্বনি হচ্ছে, হইলে যেরকম আওয়াজ হয়, এই কলকলার হরফগুলো উচ্চারণ করার সময় সেরকম আওয়াজ করে পড়তে হবে। যেমন আক, আক, আত, আত, আজ, 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 এভাবে পড়তে পারবেন। যেহেতু 1 ঘন্টা ওভার হয়ে গেছে, আমাদের ক্লাসটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আজকে যেটুকু পড়া পড়ছি এই রেকর্ডিংটা আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। এবং আজকের এই যে ক্লাসটা হয়েছে, এভাবে ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো প্রতিদিন হবে ইনশাল্লাহ। বাকি যে ক্লাসগুলো গ্যাপ পড়ে গেছে এগুলো আমি আজকের থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ। 1 সপ্তাহের ভিতরে আপনাদের এই গ্যাপটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। আজকের ক্লাসের ভিডিওটা আমি আপনাদেরকে রাত্রে দিতে পারলে দিব, না হলে আমি সকালে দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা ক্লাসের ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকের এই ক্লাসটা গুরুত্বপূর্ণ ছিল। আর আমরা আগামীকাল থেকে আমাদের যে পূর্বের যেখান থেকে পড়তেছিলাম ওইখান থেকে শুরু করব। যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে আগামী ক্লাসে আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।